সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আই রিভিউ। আজকে আমরা রিভিউ করব ইয়ামাহা রেজিয়ার 2000 কত সালের এটা ইন্দ্রদা 2020 BS6 মডেল, তাই তো? BS6 মডেল ইন্দ্রদার স্কুটার এটা। তো ইন্দ্রদার কাছ থেকে কিছু বাইক নেব, কিছু আমাদের রিভিউজ রয়েছে সেগুলো করার চেষ্টা করবো। এটা ইউজার রিভিউ। ইন্দ্রদা, এটা কত কিলোমিটার চলেছে? আমার স্কুটারটা 2020 ডিসেম্বরে পারচেস করা। এখন এর ওডোতে একটু দেখিয়ে নাও, 28,109 কিলোমিটার চলেছে। 28,109, 4.5 বছরের উপরে হয়ে গেছে স্কুটার। 2020 ডিসেম্বরে পারচেস করা। আচ্ছা, আমরা এর বেসিসে তোমার কাছ থেকে কিছু রিভিউ বাইক নেব, তো একটা একটা করে পয়েন্ট ওয়াইজ আমরা আসছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুমি ইয়ামাহা কেন কিনলে? দেখো, যখন আমি স্কুটারটা কিনেছিলাম তখন আমার কাছে একটা বাইক ছিল, ইয়ামাহার FZ25। আমি তখন চালাতাম। আমার মনে হয়েছিল যে যেহেতু আমি বনগাঁয় থাকি, আমার শহর অত্যন্ত ঘিঞ্জি শহর, ছোট ছোট রাস্তা, বাজার টাজারের সামনে জায়গা কম পার্কিংয়ের, সেই জন্য একটা স্কুটার থাকলে বাজার ঘাট করা বা এদিক ওদিক যাওয়া, যেগুলোতে বাইক নিয়ে রাখা বা যাওয়ার পক্ষে একটু বেশি, মানে সেটা একটু বেশি হয়ে যায়, সেখানের জন্য একটা স্কুটার অনেকদিন ধরে খুঁজছিলাম। এবার সেই সময় আমার যে স্কুটারগুলো পছন্দ ছিল তার মধ্যে দুটো স্কুটার ছিল। একটা আমি চয়েস করেছিলাম সুজুকি অ্যাক্সেস, আর একটা চয়েস করেছিলাম রেজিয়ার। কেন রেজিয়ার করেছিলাম বলছি, অ্যাক্টিভা সবাই নেয়, আমি অ্যাক্টিভা চয়েস করিনি। তার কারণ হচ্ছে অ্যাক্টিভা আমার লুকসটাই ভালো লাগতো না। আর একটা সবাই নেয়, সেটা হচ্ছে এনটর্ক। আমার এনটর্কের প্রথম কথা সিটিং, তখন আমি এনটর্ক চালিয়ে দেখিনি, কিন্তু এনটর্কের যে সিটটা, সেই সিটটা আমার দেখে মনে হতো খুব কম স্পেস, তাই আমি এনটর্ক চয়েস করিনি। এখন অ্যাক্সেস আমার খুব পছন্দের গাড়ি ছিল, কারণ অ্যাক্সেসের কালার থেকে শুরু করে তার ওভারঅল লুকসটা ক্লাসিক লুক ভালো লাগতো। কিন্তু তখন অ্যাক্সেসের থেকে রেজিয়ারের দাম অনেকটা কম ছিল। আমি তখন পারচেস করেছিলাম 92,000 টাকা অনলোড করেছিল আমার রেজিয়ার। সেই সময় এই রেজিয়ারটা প্রথম, মানে তার আগে ছিল 113 সিসির রেজিয়ার BS4 এ। BS6 আপডেট করে ইয়ামাহা নতুন করে 125 সিসির ইঞ্জিন দিয়ে নেওয়া আসে। সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম, নতুন ইঞ্জিন, সবকিছু নতুন, লুকসটাও পুরো নতুন, যেটা আমার খুব ভালো লেগেছিল এবং দামেও কম হচ্ছিল। এবং যেহেতু আমি ইয়ামাহার গাড়ি এর আগেও ওন করেছি, তাই আমার কন্টিনিউ যে ইয়ামাহার স্কুটারই নেব, এবং সব দিক থেকে দাম হিসাবে আমার প্রেফারেবল মনে হয়েছিল বলে আমি ইয়ামাহা চুজ করেছিলাম। আচ্ছা, তার মানে তুমি বেসিক্যালি সিট কমফোর্টটা ফার্স্ট একটা প্রায়োরিটি দিয়েছো, লুকস তোমার এটার ভালো লেগেছিল কম্পারেটিভলি, আর দাম প্রাইসটা তোমার এনটর্কের থেকেও কম ছিল, সরি অ্যাক্সেসের থেকে অনেকটা কম ছিল অ্যাট দ্যাট টাইম, তাই তো? এইগুলো তোমার প্যারামিটার্স ছিল ফর চুজিং দিস পার্টিকুলার স্কুটার। ওকে, তো এটার সম্পর্কে তুমি আমাকে একটু বলো, হ্যান্ডলিংটা কেমন, এর চ্যাসি? প্রথম কথা, একটা জিনিস যদি আমি স্কুটারের সব থেকে বেশি প্রেফার করি, মানে ভালো লেগে থাকে, সেটা হচ্ছে চেসি। যেটা এরপরেও আমি অন্য স্কুটার চালিয়েছি, কিন্তু ইয়ামাহার যে চেসি, যেটা যেভাবে এটাকে টিউন করা হয়েছে। আচ্ছা, এটার রেসপেক্টে আমি বলি, তোমার আদার্স কোনো স্কুটার রয়েছে তুমি ওন করো? হ্যাঁ, আমি অন্য স্কুটারও ওন করি। আমি বর্তমানে আরেকটা স্কুটার আমার রয়েছে, সেটা হচ্ছে সুজুকি অ্যাভেনিস 2024 ভেরিয়েন্ট। কিন্তু আমি এনটর্ক চালিয়েছি, হন্ডার গ্রাজিয়া চালিয়েছি, অ্যাক্সেসও কিছুটা চালিয়েছি, এনটর্ক চালিয়েছি। কিন্তু সবকিছু চালিয়ে আমার যেটা মনে হয়েছে, প্রথম কথা, এর চেসিসটা অত্যন্ত লাইট ওয়েট চেসিস এবং ওয়েট ডিস্ট্রিবিউশন এতটাই সুন্দর, প্লাস এর ওভারঅল যে বডি ওয়েট সেটা 99 কেজি, ওয়ান অফ দ্য লাইটেস্ট, মানে এর থেকে লাইটেস্ট স্কুটার ইন্ডিয়ান মার্কেটে নেই। এই দুটোর কম্বিনেশনে স্কুটারের হ্যান্ডলিং অসাধারণ। মানে অসাধারণ বলতে, মানে স্কুটার যে কোনো ট্রাফিকের মধ্যে জাস্ট ব্রেকটা ছেড়ে এইভাবে ম্যানুভারিং করা খুব সুন্দর লাগে, মানে অলমোস্ট বাইকের মতো ফিলিং আসে। অলমোস্ট বললাম এই কারণে, কারণ টায়ার এবং চাকা দুটোই ছোট, সেই জন্য পুরো বাইকের ফিলিং তো পাওয়া সম্ভব না। কিন্তু ইয়ামাহার যে ইঞ্জিন এতে দিয়েছে, তার সাথে চেসিসটা খুব ভালো স্যুট করে, সেই কারণে আমার অন্তত ট্রাফিকের মধ্যে চালিয়ে খুব মজা হয় এটা। ওকে, তুমি বললে যে খুব পছন্দ, মানে ওর যে ইঞ্জিন ক্যারেক্টার আর ওর যে চ্যাসির ক্যারেক্টার দুটো ভালো ব্লেন্ড করে, তাই তো? আচ্ছা, কিন্তু এখানে প্রবলেম আছে, সেটা আমি পরে বলবো। আচ্ছা, সেটা আসছি আমরা, একটা প্রোজ এন্ড কনসে আমি চলে আসছি পরে। তো এখানে আমি বলতে চাইছি যে তুমি একবারে ইঞ্জিনটার কথা বললে, আমরা একটু ইঞ্জিনটার সম্পর্কে আর একটু জেনে নেবো, বিকজ ইঞ্জিন ইজ দ্য হার্ট অফ দ্য মেশিন। তো ইঞ্জিন সম্পর্কে কি বলতে চাও? দেখো, এর আগে 113 সিসির যে ইঞ্জিন ছিল রেজিয়ারে, সেটা আমি চালিয়েছি, তোমার স্কুটারই চালিয়েছি। সেটার ইঞ্জিনটা অনেক বেশি স্মুথ, সেটার পাওয়ার কিন্তু একটু বেশি, মানে আমার মনে হয়েছে যেটা, এটার পাওয়ার তুলনামূলকভাবে কম, কিন্তু এটার যেটা বেশি সেটা হচ্ছে টর্কটা ভালো। এটা
আমার এটা কিন্তু বলে রাখি, এটা কিন্তু নন হাইব্রিড। এখনকার সব রেজিয়ার কিন্তু হাইব্রিড, অর্থাৎ একটা ইলেকট্রিক অ্যাসিস্ট আছে। এটা কিন্তু ইলেকট্রিক অ্যাসিস্ট নেই, উইদাউট ইলেকট্রিক অ্যাসিস্ট এটা 8.6 নিউটন মিটার টর্ক, সরি ভুল বললাম, 9.6 নিউটন মিটার টর্ক, 9.6 বা 7। এখনকার স্কুটারে 10.3। তো সেই টর্কটা এত লো রেঞ্জে হিট করে, মোটামুটি লো রেঞ্জের একটু উপর থেকে মিড রেঞ্জে একটা সাংঘাতিক টর্কের পুশ পাওয়া যায়। এবং সেটা যতক্ষণ তুমি স্কুটারটাকে চালাবে সেটাকে তুমি এনজয় করবে। এর একটা ব্যাপার হচ্ছে ইয়ামাহার যে ক্যারেক্টারের জন্য আমার ইয়ামাহা ভালো লাগে, খুব ছোট করে বলি, ইয়ামাহা খুব একটা স্টেবিলিটি, মানে স্টেবিলিটি ইন দ্য সেন্স খুব স্টেবল রাইডিং, স্মুথ ক্রুজিং এর জন্য ইয়ামাহা নয়। ইয়ামাহা তুমি যখনই চালাবে তোমার মনে হবে খুব অ্যাক্সিলারেট করি, একটু ফাস্ট চালাই, একটু রেভ হ্যাপি ইঞ্জিন। এটাও কিন্তু তাই, যত দূর এর পাওয়ার ব্যান্ড আছে তত দূর তোমার রেভ করতে ইচ্ছা করবে, অর্থাৎ 70, 80, 90 যত দূর অব্দি স্পিড উঠবে তত দূর তোমাকে রেভ করতে ইচ্ছা হবে। কখনো মনে হবে না কোনো একটা স্পিডে ধরে বসে থাকে, এবং সেটা এর করতেও দেবে না, খুব বেশি কমফোর্টেবল তুমি থাকবে না। এটা একটা মাইনাস পয়েন্ট। ধরো একটু বেশি এজের যারা, তারা যদি স্কুটারটা নেয়, নিয়ে একটা স্টেবল রাইড করতে চায় ওভার লঙ্গার পিরিয়ড, তারা কিন্তু একটু হতাশ হবে, কারণ সেটা কিন্তু স্কুটার করতে দেবে না। 60 ঘরে 50 ঘরে তুমি যদি ধরে বসে থাকো, তোমার মনে হবে যে স্কুটার ঠিক কমফোর্টেবল না, ও আরো রেভ চাইছে, এবং অলওয়েজ ওই রেভটা চাইবে। এখানে একটা কথা বলি, ইঞ্জিনের যেহেতু পাওয়ার কম, সম্ভবত 8.3 বা 8.2 PS এর ম্যাক্স পাওয়ার, সেই ক্ষেত্রে অন্যান্য স্কুটারের তুলনায় এর টপ স্পিড অনেক কম। মানে আমার চেষ্টায় আমি 93 বেশি কখনোই স্পিড তুলতে পারিনি, যদিও সেটা স্কুটারের পক্ষে যথেষ্ট। কিন্তু আমার মনে হয় যে আরেকটু পাওয়ার থাকলে ওই যে টপ এন্ডে একটু ল্যাক অফ পাওয়ার যেটা মনে হয়, মানে আমি যদি 80তেও ক্রুজ করি, 85এও ক্রুজ করি হাইওয়েতে, সেখানে যেন আরেকটু স্পেস থাকে যাতে আমি ওভারটেকিং এর জায়গাটা পাই, সেই জায়গাটা কিন্তু এই স্কুটার দেয় না। অর্থাৎ এই স্কুটার খুব বেশি হাইওয়ে টপ স্পিড রাইডের জন্য কিন্তু নয়, এটা কিন্তু সিটি রাইডে যেখানে ওভারটেকিং করার জন্য, ট্রাফিককে কাটানোর জন্য, তার জন্য এটা আমার মনে হয় অপেক্ষাকৃত। তার মানে তুমি বলতে চাইছো স্কুটারটার ক্যারেক্টারটা বেশ নিম্বল, ওকে। আচ্ছা, আমরা এবার ঝট করে কয়েকটা পয়েন্টকে একসাথে করে আমরা একটু জেনে নিই। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের ব্রেকস, সেকেন্ড পয়েন্ট হচ্ছে টায়ার, আর থার্ড পয়েন্ট হচ্ছে কিছু তোমার সিটি ট্রাফিক তুমি অলরেডি বললে, হাইওয়ের ক্ষেত্রে তোমার কতটা স্টেবিলিটি ফিল হয়, এইগুলো মিলে। এবার আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রথমত ব্রেক বলি। ব্রেক খুব ইম্পর্টেন্ট। ব্রেকটা আগে বলি, ব্রেক ডিসেন্ট বলবো, কম্বি ব্রেকিং আছে, যেটা আমার ইউবিএস বলে, ইউনিফাইড ব্রেকিং সিস্টেম। একই ব্যাপার, পেছনেরটা মারলে সামনেরটা 30% প্রেস হয়। আমি বলবো যে প্রোগ্রেসিভ ব্রেকিং, ওকে। আমি এই কনটেক্সটে বলি, আমার সুজুকি অ্যাভেনিস আছে, তার ব্রেকিং বাইক অনেক বেটার, মানে ব্রেকিং বাইটের ফিলিংটা অনেক বেশি, ফিডব্যাক বেশি। এর ফিডব্যাক খুব ফেক ফিডব্যাক, অর্থাৎ তুমি বুঝতেই পারবে না যে ব্রেক লাগছে কিনা, কিন্তু তুমি যদি স্কুইজ করো তখন গিয়ে দেখবে দাঁড়াচ্ছে, এও দাঁড়াবে, কিন্তু তোমার ফিলিংটা অতটা কনফিডেন্ট ইন্সপায়ারিং হবে না। তাই আমি বলবো ডিসেন্ট, কিন্তু দাঁড়ায়, ঠিক আছে, যে দাঁড়ায় না তা নয়। আচ্ছা, আরে বললে হচ্ছে টায়ারের ক্ষেত্রে আমি বলবো, টায়ারটা এর আগে দুটোতেই ম্যাক্সিস টায়ার ছিল, আমি পেছনের টায়ারটা চেঞ্জ করেছি, এখন এমআরএফ এর টায়ার লাগিয়েছি। সামনেরটা হচ্ছে 90 টায়ার, সম্ভবত আমি 90 টায়ার দেখে নিই, হ্যাঁ 90 টায়ার আছে, আর পেছনেরটা 110। আচ্ছা, পেছনের টায়ারটা একটু দেখিয়ে দিই। টায়ারটা কিন্তু ওয়ান অফ দা মানে ফ্যাটেস্ট টায়ার স্কুটার সেগমেন্টে, যদি তুমি এনটর্ককে না ধরো, এনটর্কের টায়ারও ফ্যাটেস্ট টায়ার। মানে এখন আপাতত এমআরএফ জ্যাপার আছে, তাই তো পেছনে? ওকে। তো এই সেগমেন্টের ওয়ান অফ দা ফ্যাটেস্ট টায়ার, মানে স্কুটার সেগমেন্টের, সেই কারণে পেছনের টায়ারে এর তুমি যখন টাক করবে, অর্থাৎ কর্নারিং করবে, লিন করবে, তখন তুমি কনফিডেন্স পাবে। এবং আগের যে ম্যাক্সিসের টায়ার ছিল সেটা আমার মনে হয় আরেকটু বেশি গ্রিপি ছিল, ম্যাক্সিসের টায়ারের কোয়ালিটি ভালো। টায়ার আমি বলবো ঠিকঠাক, মানে খুব বেশি। তুমি ম্যাক্সিসের যেটা স্টক টায়ার ছিল সেটাকে বেটার বলবে না এমআরএফ জ্যাপারটাকে? ম্যাক্সিসটা একটু বেটার ছিল, মানে পেছনের ফিডব্যাক থেকে আমার যেটা মনে হয়। ওকে। এই প্রসঙ্গে তুমি কি সাসপেনশন দেখেছো? তাহলে এই প্রসঙ্গে সাসপেনশনটা, হ্যাঁ, তুমি সাসপেনশন ইনক্লুড করে বলো। সাসপেনশনের সম্পর্কে আমি আচ্ছা, সাসপেনশনটা আমি প্রোজ এন্ড কনস এ যদিও আসতাম, কেননা হ্যাঁ বলো। একটা কথা বলি, চেসি ভালো, ইঞ্জিন ভালো, লাইট ওয়েট বডি, কিন্তু এই স্কুটারের সব থেকে বড় যে দুর্বলতা সেটা হচ্ছে সাসপেনশন, এবং দুটো সাসপেনশন। কেন আমি বলছি, যেটা এই কথাটা রেজিয়ারের কোনো রিভিউতে আমি কোথাও দেখিনি, ঠিক করে বলো। সবাই বলে যে সামনের সাসপেনশনটা একটু সফট, পেছনেরটা হার্ড। না,
সামনের সাসপেনশনটাই ট্রিমেন্ডাস হার্ড, মানে স্টিপ, মানে একদম শক্ত, মানে তোমার মনে হয় সাসপেনশন এক্সিস্টই করে। তার কারণে কারণ আমার যেটা মনে হয় যে এর রিবাউন্ড ড্যাম্পেনিং এবং কম্প্রেশন ড্যাম্পেনিং এত হার্ড যে তার ফলে যে তুমি যখন কোনো গাড্ডা বা কোনো পট হলে বা কোনো অল্প খারাপ রাস্তাতেও পড়ছে, তোমার হাতের হাড় পর্যন্ত ঝাঁকুনি দিয়ে উঠবে। এবং তুমি যদি কন্টিনিউয়াস এইরকম 2-3টে পটহোল বা বাম্পার, ছোটো ছোটো বাম্পারে পড়ে যাও, তোমার এই ঝাঁকুনি হাত থেকে শুরু করে মাথা অব্দি চলে আসে, কাঁধ অব্দি ঝাঁকুনি ফিল করা যায়। ঠিক আছে, এটা ফ্রন্ট সাসপেনশন। সেই কারণে ফ্রন্ট এন্ডের যে ফিলিং সেটা খুব বেটার, স্পোর্টি, মানে যদি তোমার একদম প্লেন রাস্তা হয় সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো ফিল দেয়। আচ্ছা, আমি এটাও মানিয়ে নিতে পারি। সমস্যাটা হচ্ছে পেছনের সাসপেনশনটা দিয়ে। পেছনের সাসপেনশনের রিবাউন্ড ড্যাম্পেনিংটা এমনভাবে করা আছে যে এটা বাউন্স করে। ঠিক আছে, বাউন্স করে, সেটা খুব ভালো ওয়েতে বাউন্স করে, মানে শক অ্যাবজর্ব হয় ঠিকই, কিন্তু তার থেকে কনফিডেন্স লুজ হয়। যেভাবে তুমি কাট করবে, ধরো তুমি লিন করতে চাইছো, কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি পেছনের টায়ার থেকে কনফিডেন্স পাচ্ছ না। আমি প্রথমে ভাবতাম মধ্যে পেছনের টায়ারের সমস্যা, এখন আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সমস্যাটা হচ্ছে সাসপেনশনের ফিডব্যাক ভালো নয়। সেটা কি কাইন্ড অফ তোমার পিলিয়নকে নিয়ে রাইড করলে বেশি অসুবিধা হয় না বেশি সুবিধা হয়? পিলিয়নকে নিয়ে রাইড করলে যখন পটহোলের উপর দিয়ে যায় তখন সাসপেনশনটা বরঞ্চ বেশি স্টেবল থাকে, হ্যাঁ সেটাই বলছি। ওকে, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন পিলিয়নকে নিয়ে ছোট জায়গার মধ্যে থেকে কাটাতে হয়, বের করতে হয়, ম্যানুভার করতে হয়, তখন কিন্তু আবার বাউন্সি নেচারটা ফিরে আসে, কনফিডেন্স লুজ হয়ে যায়। আমি যখন লিন করি তখন আমার পরিষ্কার বোঝে যে পেছনের সাসপেনশনের ফিডব্যাক, পেছনের সাসপেনশন বাউন্স করছে। ওকে, অর্থাৎ ইয়ামাহা এই গাড়ির মাইলেজ সাংঘাতিক, ইঞ্জিনও খুবই ভালো, এনজয়েবল, কিন্তু যতদিন না সাসপেনশন চেঞ্জ হচ্ছে এই গাড়ি কিন্তু নাম্বার 1 পজিশনে পৌঁছানোর জায়গা। এই প্রথম এই খারাপ জায়গাটাই হচ্ছে, একদম সবচেয়ে বেশি খারাপ জায়গা হচ্ছে দুটোই সাসপেনশন। প্রথম কথা, ফ্রন্ট এন্ড সাসপেনশন ভালো, আমি মানছি স্পোর্টি সাসপেনশন, কিন্তু এতটাও স্পোর্টি করা উচিত নয় যে ভারতবর্ষের যে বেশিরভাগ রাস্তা কনভেনিয়েন্সটা চলে যাচ্ছে। কনভেনিয়েন্স চলে যাচ্ছে। আমরা তো সবাই একদম A1 সিটিতে থাকি না, যেখানে একদম তেলের মতো রাস্তা, গ্রামে থাকে মানুষ, সাবারবান এরিয়াতে থাকে যেখানে রাস্তাঘাট খারাপ, তারা কি করে ইউজ করে? এটা হচ্ছে সাসপেনশনের বিষয়। আচ্ছা, আর একটা পয়েন্ট আমার সাসপেনশন যখন বললেই সেখানে কভার আপ করে নি, সাসপেনশন বটম আউট হয়ে যায়। সাসপেনশন বটম আউট হয়েছে বড় গাড্ডাতে বলে হয়েছে, সেটা যে কোনো স্কুটারই হয়, কারণ মানে খুব বেশি হয় কি? খুব বেশি হয় না, কিন্তু একটা অদ্ভুত ফিলিং হয় যেটা তুমি অন্য স্কুটার, আমার এক জিনিসে হয় না। সেটা হচ্ছে যে এই কোনো একটা গাড্ডায় যদি পড়ে, সে ছোট গাড্ডাই হোক, এমন একটা শব্দ সামনের সাসপেনশন থেকে আসে, মনে হচ্ছে যে সেটা বটম আউট হয়ে গেল, ঠাপ করে একটা শব্দ আসে। আচ্ছা, যেটা মানে একটা কুশানি যে ব্যাপারটা অন্য সাসপেনশনে থাকে সেই ব্যাপারটাই এতে নেই। ওকে, একদম মনে হবে যে মানে ফিলিংটা দেয় বটম আউট হয়ে যাওয়ার। এর সাসপেনশন ট্রাভেলটা এতটাই কম এবং রিবাউন্ড ড্যাম্পেনিংটা এতটাই হার্ডলি অ্যাডজাস্ট করা যে ওই শব্দটা খাটাং করে একটা শব্দ আসে, যার ফলে আমি আরেকটা জিনিস বলবো, তোমার হয়তো বিল কোয়ালিটির প্রশ্ন আছে কিনা আমি জানি না। হ্যাঁ আছে, পরে আমাদের এই ইয়ামাহার এই ইঞ্জিনের এই মানে বডির এই অংশে একটা র্যাটলিং সাউন্ড আসে বেশি, ওই সাসপেনশনের জন্যই আসে, খটখট খটখট করে একটা শব্দ আসে, যেটা তুমি পরে যখন বিল কোয়ালিটি বলবে। ওকে, আচ্ছা, মোটামুটি আমাদের পয়েন্ট ওয়াইজ বেশ কিছু জায়গা আমরা কভার আপ অলরেডি। আচ্ছা, ইলেকট্রনিক্স কিছু আছে, কি আছে মোটামুটি? খুব মানে অনেক কিছু বলার আছে। ওকে, এটা হচ্ছে 2020 ইনস্ট্রুমেন্ট কনসোল। ওকে, এখানে দেখিয়ে দিই, এখানে আছে তো এই এখানে একটা জিনিস যেটা আছে, আমি একবার বন্ধ করে চালাচ্ছি, এইখানে এটা হচ্ছে অটো অন অফ ফিচার আছে, এটা একমাত্র ইলেকট্রনিক ফিচার, যদি তুমি এটাকে ইলেকট্রনিক ধরো। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট কনসোল দেখায়, ওডো দেখায়, এখানে স্পিডোমিটার দেখায়, আর ফুয়েল ইন্ডিকেটর দেখায়, আর একটা মাত্র ট্রিপ মিটার আছে, আর কিচ্ছু নেই, অনলি ওয়ান ট্রিপ মিটার। এবার আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট কনসোলের বেসিক জিনিস আজকের দিনে সেটা হচ্ছে একটা ক্লক, একটা মিনিমাম ক্লক দেওয়া উচিত ছিল, সেটাই এখানে নেই। একটা ট্রিপ মিটার, অন্তত 2টো ট্রিপ মিটার দেওয়াই যেত, যদিও এখনকার দিনে সেটা নেই, আমার চেঞ্জ করেছে, কিন্তু সেই কালে এটা কি ভেবে তৈরি করেছিল আমার মাথায় ধরে। আর একটা রিডিকিউলাস জিনিস আছে, সেটা আমি হয়তো না চালালে দেখাতে পারবো না, এইখান থেকে একটা বার ওঠে, রাইট, ওটা আমিও দেখেছি, কিন্তু ট্যাকোমিটার নয়, আরপিএম এটাকে দেখান, এটা কি দেখায়? অনেকে বলে এটা ইঞ্জিন লোড,
অনেকে বলে ফ্রন্ট টায়ারের স্পিড কি আমি জানি আমি সেটা নিয়ে একটু বলি। তার কারণ আমি এটা দেখেছি, আমি জানি না সেটার সাথে ইকুয়াল হবে কিনা। BS4 যেটা আমি রেজিয়ার স্ট্রিট র্যালি যেটা আমি ওন করি, আমি সেটাতে দেখেছি তার কনসোলটা যদি তুমি দেখো, তার দুদিকে ইকো একটা সাইন রয়েছে। দুদিক থেকে যত আমি স্পিড রেভ করি তত ইকোটাকে বাড়তে, মানে ওইখান থেকে যে বারটা রয়েছে সেই বারটা বাড়তে থাকে। একটা সময় ইকোকে ছাড়িয়ে যায়, হয়তো হতে পারে সেই জিনিসটাকেই রাখার চেষ্টা করছি ইকো। ইকোর ব্যাপারটাও বলে দিই, এখানে একটা ইকো ইন্ডিকেটর আছে, দেখো একবার বন্ধ করে চালু করলে ইকোর সাথে কি ওটা কখনো ম্যাচ করে? ম্যাচ করে না। ব্যাপারটা হচ্ছে ইকোটা হচ্ছে তুমি যদি স্লো রেভে 60 বা 61 এর মধ্যে স্পিড রাখো, স্লো রেভ, আমি বলছি না এক জায়গায় ধরে রাখা, খুব স্লোলি রেভ করো, তাহলে ইকোতে থাকে। আর তখন ওটার স্ট্যাটাস কি থাকে? বাড়তে থাকে, যত স্পিড বাড়ে তার সাথে সাথে বাড়তে থাকে। আচ্ছা, হতে পারে ইঞ্জিন লোড হতে পারে। এটা আমার অ্যাজ এ ইউজার আমার কাছে কি, এটা আমার কাছে কনফিউজিং লেগেছিল BS4 এ। ক্লক তার পাশে আরেকটা ট্রিপ বা ফুয়েল কনজাম্পশন, এভারেজ কনজাম্পশন দেওয়া যেত, এখানে যথেষ্ট জায়গা আছে। শুধুমাত্র স্পোর্ট, আর যদি দিলই তাহলে RPM ট্যাকোমিটারটা দিতে পারতো। একদম, এটা একদম মানে বোগাস একটা ফিচার এখানে দিয়েছে, যেটা আমার মতে কোনো মানেই হয় না। রাইট, এটা আমার BS4 একটাতেও মনে হয়েছিল বেশ কিছুটা, আমি বলেও ছিলাম বোধহয় তোমাকে এর আগে একবার। ওকে, আচ্ছা, মোটামুটি এগুলো তো আমরা কভার করলাম। তোমাকে যদি জিজ্ঞেস করি যে কিছু প্রোস বলো, কিছু কনস বলো। আচ্ছা, আগে আমরা কনস গুলো শুনে নিই। আচ্ছা, কনস, প্রথম কনস তো আমি বললাম ডিটেলে, যে সাসপেনশনের ব্যাপারটা। আমি যেটা চাইবো, সামনের সাসপেনশনের রিবাউন্ডটা নতুন করে টিউন হোক, যাতে সাসপেনশনটা একটু কুশনি হয়, হাতের মানে সত্যি লিটারেলি হাতের হাড়গুলো নড়ে ওঠে। এবং যদি কেউ খালি হাতে কিছুক্ষণ চালায়, তার হাতের এই হাড়গুলো, এই নাকেলের হাড়গুলো পর্যন্ত ব্যথা করে খালি হাতে, উইদাউট গ্লাভস যদি কেউ চালায়। হলো 1 নম্বর কনস। এটা রিবাউন্ড চেঞ্জ করা। পেছনের যে সাসপেনশন, সিঙ্গেল যেটা সাসপেনশন আছে, তার প্রিলোড অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ করা। আমার যদি মনে হয় প্রিলোড অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক করলে এটা ঠিক হয়ে যাবে। এটা কিন্তু অপেক্ষাকৃত আরামদায়ক সামনের থেকে, কিন্তু এর প্রিলোডের কিছু সমস্যা আছে, যে জন্য ওয়েট বসলে একটু বেশি স্টেবল হয়ে যায়। আর কনের জায়গায়, হ্যাঁ, বিল কোয়ালিটি। আমি প্রথমে বিল কোয়ালিটির কথা বলি। আমি আজকের দিনে সুজুকি অ্যাভিনিস ওন করি। সুজুকি ওন করার পরে আমি বুঝেছি যে বিল কোয়ালিটি, আমি ভাবতাম আমার বিল কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু সুজুকি ওন করার পরে বুঝেছি যে বিল কোয়ালিটি সুজুকি অনেক ধাপে গিয়ে। কারণ প্লাস্টিক কোয়ালিটি হাত দিলেই বোঝা যায় যে কি প্রিমিয়াম কোয়ালিটি। অথচ এমন কিছু ওয়েট কিন্তু বেশি না, 106 কেজি বা এরকম কিছু ওয়েট সুজুকি অ্যাভিনিস, এখানে 99 কেজি। তো 99 কেজি ওয়েটের জন্য যে প্লাস্টিক কোয়ালিটি, এই প্যানেলটা বিশেষ করে, এই প্যানেলের র্যাটলিং হয়, রাস্তায় চললে খড়খড় শব্দ, ইভেন ইঞ্জিন চালিয়ে দাঁড় করিয়ে রেখে দিলে প্যানেলের র্যাটলিং শব্দ হয়। ইঞ্জিন চালিয়ে থাকে তখন আইডল আরপিএম একটা ভাইব্রেশন হয়, নিশ্চয়ই দেখেছো স্কুটারে আইডল আরপিএম এ একটা ভাইব্রেশন থাকে। BS4 আমি খুব একটা সেটা পাইনি, এই স্কুটারে আছে, যেটা চালালে কিন্তু কমে যায়। আচ্ছা, তখন পরিষ্কার র্যাটলিং নয়েজ আসে ভিতর থেকে। ওকে, অর্থাৎ এই প্যানেলে আমি এটা বলবো না যে হয়তো প্লাস্টিক কোয়ালিটি অত খারাপ নেই, ফিটমেন্টের কিছু সমস্যা আছে। এই যে এত বড় প্যানেলটা, এই প্যানেলটাকে যদি কোনোভাবে ভাগ করে দেওয়া যেত, তাহলে হয়তো র্যাটলিংটা আসতো না। মানে ফিটমেন্টের কোনো একটা অসুবিধা এখানে আছে, এটা একটা কনস। আর যেমন দেখো, আমার কিন্তু 2-1টা স্ক্র্যাচ এসছে, আর তেমন কিছু আসেনি, অন্য কিছু কোয়ালিটি ঠিকঠাকই আছে। আচ্ছা, আরো কনস আছে, আরো কম। নেক্সট কনস হচ্ছে এর, আচ্ছা, ইনস্ট্রুমেন্ট কনসোল বললাম, প্রায় আনইউজেবল ইনস্ট্রুমেন্ট কনসোল। কিন্তু একটা জিনিস বলবো, যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা খুব ভালোভাবে ভিজিবল, বৃষ্টি হোক জল হোক যাই হোক, খুব ভালোভাবে ভিজিবল থাকে, পরিষ্কার, কোনো কিছু বুঝতে অসুবিধা হয় না। এন্টর্কের মতো, ওকে, এন্টর্কের ইনস্ট্রুমেন্ট কনসোলের মতো। আচ্ছা, মতো নয়, তাই তো? না, এন্টর্কের ইনস্ট্রুমেন্ট কনসোলে কোনো, আমি আজ অব্দি মানেই বুঝতে পারি না, দেখাতে চাই কি বলতে চাই, মানে বুঝতে পারি। এইবার যেটা বলি সেটা হচ্ছে সিটটা নরম। প্রথমবার যে বলবে সে তার খুব আরাম লাগবে। একবার সিটটা দেখো, সিটটা কতটা চওড়া, পিছনের পিলিয়ন সিট কতটা চওড়া এবং কতটা বড়, এতটা বড় পিলিয়ন সিট। কিন্তু সমস্যাটা হচ্ছে দুটো, এটা আমি একটু বসে দেখো, সেটা হচ্ছে তুমি যদি পাশ থেকে একবার দেখো, পাশ থেকে একবার করো, যে আমার এই সিটের থেকে এই লেন্থটা ছোট, যার ফলে পাটা কিছুটা পিছনের দিকে ভাঁজ হয়ে থাকে, মানে পাটা যতটা খোলা, তার মানে ফ্লোরবোর্ড এরিয়াটা কম। ফ্লোরবোর্ড এরিয়া শুধু কম না, ফ্লোরবোর্ড থেকে আমার ক্ষেত্রে আমার হাইটের সিটটা আরেকটু উপরে হলে ভালো। আচ্ছা, সেটা কুশন দিয়ে হোক বা যেভাবে, যেটা তোমার অ্যাভেনিসের ক্ষেত্রে ভালো, অ্যাভেনিসের ক্ষেত্রে সেটা সাংঘাতিক। হ্যাঁ, অ্যাভেনিসের ক্ষেত্রে সেই থার্টিকটা, যে থার্টিকটা এই অঞ্চলে আসে,
এর ক্ষেত্রে সেটা অ্যাভিনিসের ক্ষেত্রে আসে না। এবং আরেকটা কথা বলি, সিটটা অনেক চওড়া হওয়া সত্ত্বেও সিটের কুশনিং ভালো নয়। নরম সিট প্রথমে বলবে ভালো লাগবে, কিন্তু কুশনিং এতটাই খারাপ লং রাইডের মধ্যে তুমি এর মধ্যে ঢুকে যাওয়া শুরু করবে তোমার বাট রিজিয়ন, যার ফলে জ্বালা শুরু করবে। আমি বলছি না যে এটাতে টেলবোনে ব্যথা, টেলবোনে কিন্তু ব্যথা হবে, কিন্তু এর মধ্যে তুমি যদি শুরু হয়ে যাবে ঢুকে যাবে তোমার স্কিনটা জ্বালা করে, ইনফ্লেমেশন হয়। এবং আরেকটা জিনিস যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আর্গোনমিক্সের ক্ষেত্রে একটা স্পোর্টি আর্গোনমিক্স দেওয়ার চেষ্টা করছে, কিন্তু খেয়াল করে দেখবে আমার হাতটা এখান থেকে নর্মাল সিচুয়েশনে ভাঁজ হয়ে আছে। অ্যাভিনিসের ক্ষেত্রে হাতটা আরো অনেকটা ছড়ানো থাকে, যার ফলে কিছুক্ষণ পর পর কিন্তু তোমার এই কাঁধে ব্যথা হওয়া শুরু হবে। যার কাঁধে এই বোনটায় সমস্যা আছে তার কিন্তু ব্যথা, আমার কিন্তু ব্যথা হয় না, ঠিক আছে? এইখানে ব্যথা, এটা কিন্তু দীর্ঘক্ষণ এইভাবে হাতটা ভাঁজ করে রাখবে, যেটা অনেকটা স্পোর্ট বাইকের ক্ষেত্রে আমরা এইভাবে চালাই, ব্যাপারটা এটা এরকম করতে চেয়েছি। আরেকটা জিনিস হচ্ছে এইখানে একটু স্পেসটা কম, আরেকটু বেশি দিলে ভালো হতো, এখানে মানে ফ্লোরবোর্ডটা আরেকটু বেশি দিলে ভালো হতো। যদিও আমি এখানে কোনো ওই সিলিন্ডার বা ছোট সিলিন্ডার ক্যারি করেছি, কিন্তু জলের ব্যারেল তো আমি ক্যারি করি না, আমি ব্যাগটা ক্যারি করি, হয়ে যায়, কাজ মিটে যায়। বাট তোমার লেগ স্পেসের জন্য একটু অসুবিধা হয়। আমার যে লেন্থ আছে তার জন্য আমার মনে হয় আর্গোনমিক্সটা একটু অন্যরকম করা দরকার ছিল, মানে রাইডিং ট্রায়াঙ্গেলটা ঠিকঠাক থাকে না, করা দরকার ছিল। এটাকে আরেকটু সামনে দিলে আমি আরেকটু হাত ছড়িয়ে বসতে পারতাম, আমি আরো কমফোর্টেবল রাইড। ওকে, কারণ স্কুটারের একটা বড় প্রশ্ন হচ্ছে কমফোর্ট, অবশ্যই জায়গাটাতে রেজিয়ার কিছুটা পিছিয়ে থাকে। ওকে ওকে, আচ্ছা তোমার মেইনটেনেন্স কস্ট আর সার্ভিসিং কেমন, সার্ভিসিং তুমি পেয়েছো এখনো পর্যন্ত টিল নাও? সার্ভিসিং হচ্ছে মিক্সড ব্যাপার আছে। প্রথম কথা, ডিলারশিপ ছাড়াও ইয়ামাহার অনেক শোরুম আছে যেখানে সার্ভিস প্রোভাইড করে, যে সার্ভিসটা আমি একেবারেই খুশি, কারণ সেখানে গেলে কোনো রকম একটু দেখে অয়েলটা মানে মোবিল চেঞ্জ করে দেয়, একটু গিয়ার অয়েল দরকার হলে চেঞ্জ করলো, না হলে করলো না, সেন্সারে চেক আপ হয় না। আমাদের বনগাঁতে একটা সার্ভিস সেন্টার ছিল, তারা ওরকম করতো, বললো সব ঠিক আছে, কিছু করার দরকার নেই। কিন্তু সার্ভিস যখন আমি তুরস্কাতে করেছি মধ্যমগ্রামে, সেখানে মোটামুটি পার্টস চেঞ্জ হয়েছে, কিন্তু ইয়ামাহার সার্ভিসের কিছু সমস্যা আছে, পার্টসের অ্যাভেলেবিলিটি ভীষণ কম। আমি একটা সিম্পল হর্ন আমি অন্তত 2 বছর ধরে চেয়ে আসছি, ওরা দিতে পারছে না, হর্ন দিতে পারছে না, একটা হর্ন। আচ্ছা, আমার এই গিয়ার বক্সে একটা সমস্যা ছিল, গিয়ার বক্স মাঝে মধ্যে এরকম আমি বুঝতে পারতাম স্টার্ট করলে এরকম বেঁধে যাওয়ার শব্দ, অর্থাৎ যেটা কি বলে যে বেল্টটা, সে বেল্টের মধ্যে কোথাও একটা আটকে যাওয়ার মতো ব্যাপার ছিল, সেটা ওরা খুলে যে চেঞ্জ করবে, কিন্তু খোলেনি একটাই কারণে, সেটা হচ্ছে পার্টস নেই। এটা তুরস্কার কথা বলছি। তো চাকদাতে একবার সার্ভিস করিয়েছিলাম, সেখানেও করে আমি খুব একটা স্যাটিসফাই হইনি। এখন তুরস্কাতে করে ওরা ফুয়েল ইঞ্জেকশন চেক করে, মানে ওদের এফআই যে মেশিন আছে সেখানে সব সেন্সারগুলো চেক করে, সব কিছু ঠিকঠাক করে। ডিলারশিপ ছাড়া তুমি ফুয়েল ইঞ্জেকশন চেক করবে না, সুতরাং ছোটোখাটো যে সাব ডিলারগুলো সেখানে কোয়ালিটি সার্ভিস তুমি পাবে না, এটা একদম হার্ড ট্রুথই আমার। ঠিক আছে, যেহেতু আমার কাস্টমার অপেক্ষাকৃত বেশি সুজুকির থেকে, সেই জন্য ওদের ট্রিটমেন্টটা সব জায়গায়, সেই জন্য আরো বেটার হওয়া উচিত ছিল, কিন্তু ওরা সেই দিকে সেইভাবে ফোকাসড নয়। ওকে, আচ্ছা, আরেকটা হেডলাইট, হ্যাঁ হেডলাইট অবশ্যই। হেডলাইটটা আমি বলছি, আমি যখন নিয়েছিলাম তখন এটা হ্যালোজেন ছিল, আমি দেখিয়ে দিই, হ্যালোজেন ছিল, হ্যালোজেন ছিল, কিন্তু এখন বর্তমানে যে আলোটা আছে, এই বর্তমানে যে বাল্বটা এখানে লাগানো আছে, যে হ্যালোজেনটা ছিল সেটা যে খুব সাফিসিয়েন্ট ছিল তা বলবো না, কিন্তু বেটার দ্যান এলইডি ছিল। এখন আমি 35 ওয়াটের যে হ্যালোজেন বাল্বটা ছিল সেটা চেঞ্জ করে 45 ওয়াটের ওসরামের একটা হ্যালোজেন বাল্ব লাগিয়েছি, তাতে বেটার দ্যান এলইডি, মানে মোস্ট অফ দ্য এলইডি হেডল্যাম্পসের থেকে, হেডলাইটের থেকে এটা বেটার থাকে, কারণ অন্তত অন্ধকার রাস্তা, খানাখন্দ, ইভেন রেনি কন্ডিশনে যখন ওয়েট, মানে ফোকাসটা তোমার ভালো থাকে, বোঝা যায়, দেখা যায়। ভেজা রাস্তা যেমন এলইডি হেডলাইট কাজই করে, একদম তাদের যা ইন্টেন্সিটি থাকে তার থেকে ইন্টেন্সিটি অনেক ভালো। ওকে ওকে, আর তুমি আমাকে পিলিয়ন কমফোর্টটা একটু বলবে? পিলিয়ন যেটা বলছিলাম, যদি একবার এদিকে এসো, এটা হচ্ছে পিলিয়ন সিটটা লম্বা আছে, চড়ও আছে, যদি পেছনে ইভেন হেলদি পার্সনও বসে তার পক্ষে কিন্তু যথেষ্ট আরামদায়কই হয়, মানে সে বসে জায়গা থাকে, হেলদি পার্সন বসার পরে বলছি, ওকে, স্লিম পার্সন না, হেলদি পার্সন বসলেও জায়গা থাকে, ঠিক আছে। আর হ্যাঁ, একটা এর ভিতরটা দেখি, বুট স্টোরেজ 21 লিটারের বুট স্টোরেজ আছে,
এনাফ বলে দেবো, এনাফ, মোটামুটি একটা হাফ ফেস হেলমেট ধরে যায়। এবং মার্কেটিংয়ের কিছু করতে গেলে সেটা ওখানে রাখা যায়। আমার এখানে বর্তমানে রেনকোট রয়েছে, সেটা ঠিক আছে, অসুবিধা নেই। আর তুমি তো অলরেডি মেনশন করেছো যে উইথ পিলিয়ন রাইডার যে কমফোর্ট অ্যান্ড রাইডার যে হ্যান্ডলিং, সেটা তুমি অলরেডি বলে দিয়েছো যে কিরকম হয়। সেটা নিয়ে আর কিছু বলার আছে? কেননা উইথ পিলিয়ন রাইড করলে আমার যেটা মনে হয় যে কনফিডেন্স আমি উইদাউট পিলিয়ন পাই, সেটা মানে সোলো রাইডে পাই, সেটা উইথ পিলিয়ন পাই না। তার একটাই কারণ, সেটা হচ্ছে পেছনের সাসপেনশন। এর প্রিলোড অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ ইমিডিয়েটলি করা দরকার, কিন্তু এটা প্রিলোড অ্যাডজাস্টেড নয়, মানে কোনো প্রিলোড অ্যাডজাস্টমেন্টের জায়গা নেই। ওকে, সাসপেনশন সেখানে কিছু করা যাবে না। মানে ফ্যাক্টরি ফিটেড প্রিলোড অ্যাডজাস্টমেন্টটা বেটার হওয়া দরকার। যেহেতু দিচ্ছে না, হ্যাঁ, যদি দিয়ে দেয় তাহলে ঠিকঠাক, তো আমি নিজের মতো করে নিতেই পারি, একটু হার্ড সেটিং এ করে নিলেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। ওকে, আর কিছু তোমার এটা সম্পর্কে ভার্ডিক্ট, ফাইনাল ভার্ডিক্ট যদি আমি বলবো, যদি কেউ সিটিতে থাকে, যার বাইক কেনার ইচ্ছা নেই, স্কুটার দিয়ে কাজ মেটাতে চায়, ঘরের কাজও করবে, বাজারের কাজও করবে, এটা আমি সমস্ত জায়গায় নিয়ে গেছি। আমার কথা বলি, এটা নিয়ে আমি মাছের বাজারেও গেছি, বাজারেও গেছি। আবার আমার ডেলি যে কমিউট 60 কিলোমিটার, মানে 60 আপ 60 ডাউন, 120 কিলোমিটার রাইডেও আমি এটাকে নিয়ে যাই। অসুবিধা কিছুই নেই, ম্যানেজ করতে হবে, সব কিছুই ম্যানেজ করা যায়। কিন্তু আমি বলবো, যারা সিটিতে থাকে তারা যদি এটাকে বেশি প্রেফার করে ভালো হবে। যারা মানে যাদের মোস্ট অফ দি রোড হচ্ছে ভালো রোড, ভালো রাস্তা, খারাপ রাস্তা আছে কিন্তু কম, ম্যানেজেবল, 20%, 80-20, 30% তাও ম্যানেজ করতে পারে। কিন্তু যাদের বেশিরভাগ রাস্তা ভিলেজ বা সাবআরবান এরিয়া, যাদের রাস্তা একদম খারাপ, তাদের ক্ষেত্রে বলবো এই গাড়ি যদি তুমি নাও নিতে পারো, কিন্তু তোমাকে কিন্তু তৈরি থাকতে হবে এর স্টিফনেসের জন্য, সাসপেনশন স্টিফনেসের জন্য তৈরি থাকতে হবে। এবং কাইন্ড অফ আনকমফোর্টেবল যে সিটিং পশ্চার বা আর্গোনমিক্স রাইডিং ট্রায়াঙ্গেল, কাইন্ড অফ আনকমফোর্টেবল, সেটার জন্য। আচ্ছা, তোমার হাইটটা কত? আমার হাইট 5 ফুট 8। হ্যাঁ, তার রেসপেক্টে তুমি এটা বলছো, আমার রেসপেক্টে আমি তো 5 ফিট 4 হলে এটা ম্যানেজেবল কম্পারেটিভলি। 4 বা 6 হলে হয়তো হবে, 6 মানে অনেকটাই কম, 5 ফুট 8 এর সাথে 6 মানে 2 ইঞ্চি কম, সেটা আচ্ছা আমার মনে হয় ম্যানেজেবল হবে। ওকে। আর বিল কোয়ালিটির ব্যাপার আমি বলে দিয়েছি, প্লাস্টিক কোয়ালিটি বলে দিয়েছি। হ্যাঁ, আর একটা কথা অবশ্যই বলা দরকার, যে আমার আজকের দিনে 2025-এর যে রেজিয়ার, তাতে এলইডি হেডল্যাম্প আছে, কিন্তু এখনো ইন্ডিকেটরগুলো এবং পেছনের টেল লাইটটা এখনো হ্যালোজেন, সেম টেল লাইট যেটা এখনো আছে, তো সেটা চেঞ্জ করা দরকার, এখন এলইডি করা। আচ্ছা, আর একটা জিনিস, সেটা যে রিয়ার ভিউ মিরর কতটা ভিজিবল? রিয়ার ভিউ মিরর গুড। সেক্ষেত্রে আমি বলবো যে অনেকটা লম্বা, কিন্তু রিয়ার ভিউ মিরর অনেকটা কভার করে। শুধু এই জায়গার যে আমার বিশেষ শেপটা আছে, এই জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, সেখানে কিছুটা কেটে যায়, কিন্তু কাজ চলে যায়। আমি বলবো মোস্ট অফ দি কেসেস ঠিকঠাক, গোল মিররের থেকে বেটার। একবার তুমি নিয়ে আসবে। আচ্ছা, আমি আরেকবার বন্ধ করে অন করি। এই যে এ সিম্বলটা দেখাচ্ছে, এটা হচ্ছে অটো অন অফ ফিচার। ওকে, এটার সম্বন্ধে দুটো চারটে কথা বলি। সেটা হচ্ছে, যেহেতু এই স্কুটারটা এসএমজি আছে, স্মার্ট মোটর জেনারেটর, সেলফ মোটর নেই, অর্থাৎ এই ক্র্যাঙ্কিং যে নয়েজ সেলফ মারলে হয় সেটা হয় না। কিন্তু এতে যেহেতু এই এসএমজি আছে, সাইলেন্ট স্টার্ট হয়, ইলেকট্রিক্যালি স্টার্ট হয়, ইলেকট্রিক্যালি ক্র্যাঙ্কটাকে দিয়ে দেয়, তাতে পেট্রোল সেভ হয়, ফুয়েল সেভ হয়। এর সাথে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে অটো অন। স্মার্টলি যখন এই ব্যাটারি ফুলি চার্জ হয় এবং ইঞ্জিন গরম থাকে, তখন একটা ট্রাফিক হল্টে দাঁড়ালে অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আবার থ্রটল করলে ইঞ্জিন আবার অন হয়ে যায়। সমস্যাটা হচ্ছে এই ভেরিয়েন্টের ক্ষেত্রে এটা একটু প্রবলেমেটিক। কোথায় প্রবলেমেটিক? স্টপ অ্যান্ড গো ট্রাফিক, যেখানে ট্রাফিক একটু চলছে, একটু এগোচ্ছে, প্রচন্ড ভিড়, সেক্ষেত্রে এটা বারবার অন হয়। বারবার অন হলে কি হয়, তোমার এটাকে খুব কাম্বারসাম মনে হবে যে এটা কি ফিচার দিয়েছে, তখন তোমার মনে হবে এটাকে অফ করে। তাহলে অফই যদি করবো, তাহলে লাভ কি? ওকে, আমি বলছি এটার সমাধান এখনকার দিনে ইয়ামাহা বের করেছে। এখনকার ইয়ামাহা হচ্ছে স্মার্ট অন অফ ফিচার আছে, যেখানে স্ট্রিট মোড অর্থাৎ ট্রাফিক মোডে, যেখানে 10 কিলোমিটার/আওয়ারের নিচে স্পিড, সেখানে এই ফিচারটা অন হবে, অর্থাৎ অটোমেটিক অফ হবে। 10 কিলোমিটার এর উপরে যখন গাড়ি স্পিড আছে, তখন যদি তুমি এসে কোনো ট্রাফিকে হল্ট করো, তখন এটা এই ফিচার। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলে দিই, যেটা আমি বলা হয়নি, সেটা হচ্ছে সামনের টায়ারটা 12 ইঞ্চ, মানে 12 ইঞ্চ হুইল, পেছনেরটা 10 ইঞ্চ। তো আমার মনে হয় এটা ইমিডিয়েটলি 10 ইঞ্চ
12 ইঞ্চ দেওয়া দরকার যেন, কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাগম্যান 12 দেয়, বাগম্যানের টপ ভেরিয়েন্টটা 12 আছে, এন্টর্কের 12 আছে। তো যদি কম্পিট করতে হয় টপ 1 2 3 তে পৌঁছাতে হয়, মানে ও যে ক্যাটাগরি থেকে বিলং করে তাতে 12 ইঞ্চি দেওয়া দরকার। এর হ্যান্ডলিং যেরকম আছে তাতে এই 110 এর সাথে 12 দিলে তার অটোমেটিক্যালি সাসপেনশন আমার মনে হয় অ্যাডজাস্ট হয়ে একটু স্টিফার হয়ে যাওয়া উচিত। অনেক প্রবলেম ওখানেই সলভ হয়ে যাওয়া উচিত, ইমিডিয়েটলি 12 ইঞ্চি রিম দেওয়া উচিত, এটা আমার মনে হয়। ওকে, আচ্ছা, এই ইয়ামাহা রেস রেডারের তোমার মেইন আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইলেজ। মাইলেজ শুনেছি খুব ভালো, তো তুমি কিরকম মাইলেজ পাচ্ছ? আমি হিসাব করেছি, এখানে তো অ্যাভারেজ মাইলেজ বা লাইভ মাইলেজ দেখায়, আমি হিসাব করেছি 55 মাইলেজ আমি পেয়েছি। মোটামুটি ইকো মোডের কাছাকাছি চালালে 55 মাইলেজ পাওয়া যায়, তার বেশি পাওয়া যায়। ওকে, অনেকের বেশি পেয়েছি, কিন্তু আমি মোটামুটি 55 হিসাব, অ্যারাউন্ড 55। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু এখানে হ্যালোজেন আলো, এখন গাড়িতে কিছু একটা অল টাইম জ্বলে থাকতে হবে, নিয়ম PS4 এর পর থেকেই হচ্ছে। তাতে আমার মনে হচ্ছে এই যে একটা নাম কাস্তে ডিআরএল দেওয়া, এই যে ওয়াই শেপে কোনো মানে এর বদলে এই সাদাটা যদি একটা বড় পাওয়ারফুল ডিআরএল দিলে, সেই ডিআরএলটা সারাদিন জ্বলে থাকতো। আমার হেডল্যাম্পের সুইচ থাকতো, যেটা আমি রাত্রিবেলা অন করতে পারি, সেটা অনেক বেশি পাওয়ার সেভিং হতে বলে। মানে এই ডিআরএলটাকে তুমি কনভেনিয়েন্ট তো কোনোভাবেই বলতে চাইছো না? আচ্ছা, এটা কাজও করে না, জাস্ট একটা ইয়ামার ব্র্যান্ডিং বলা যায়। যখনই আমার ইঞ্জিন স্টার্ট হবে তখনই আমার হেডলাইট জ্বলে যায়, তার ফলে দিনের বেলাতে পুরো জ্বলে থাকে। তার বদলে ডিআরএল যেমন অ্যাপাচে করে, হ্যাঁ, বা বাজাজ করে, যে ডিআরএল সুন্দরভাবে কাজে লাগিয়েছে, সেটা করা উচিত। আরেকটা আমি বলে দিই, যেটা ইয়ামাহা একদমই নিয়ে এসো, ইয়ামাহা করে না, এটা আমার সুজুকি অ্যাভেনিসে আমি দেখেছি যে এইখানে দুটো পকেট দেওয়াই যেত, কিছু না অন্তত কাপ হোল্ডার অর্থাৎ জলের বোতল রাখা বা একটা চার্জিং সকেট দেওয়ার মতো জায়গা। এখনকার দিনের গুলোতে তো ভীষণ আজকের দিনেও চলে এসেছে, 2025 মডেলেও কিন্তু এটা এখনো নেই, ইভেন ফ্যাসিনোতেও নেই, যেটা মোর ফ্যামিলি স্কুটার, সেখানেও কিন্তু সেখানে নেই। এরকম একটা কনভেনিয়েন্ট পকেট থাকা। আচ্ছা, লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে তুমি আমার BS4 ইয়ামাহা রেজিয়ার স্ট্রিট র্যালিও চালিয়েছো, তুমি তোমার ইয়ামাহা রেজিয়ার BS6 ভার্সনও চালাচ্ছ, তোমার দুটোর মধ্যে কি ডিফারেন্স ফিল হয়েছে? প্রথম কথা, এর চেসি অনেক বেশি স্টেবল, ওকে, নিম্বল, ব্রেকিং ভালো, ঠিক আছে, এবং তার ফলে এটা চালিয়ে মজা বেশি। ইঞ্জিন ওটা অনেক বেশি স্মুথ, অনেক স্মুথ ইঞ্জিন, স্মুথনেস কেউ খোঁজে, আগের ইঞ্জিনটা অনেক বেশি স্মুথ ছিল। তো আরেকটা কথা এখানে স্মুথনেসের প্রসঙ্গে আমি বলে দিই, আমি বললাম যে ভালো রেপ করে, সব ঠিক আছে, এখানে একটা সমস্যা আছে, সেটা আমার বহু গাড়িতে আমি দেখেছি, 60 থেকে 70-র মধ্যে এই ইঞ্জিন প্রচন্ড ভাইব্রেশন করে। ভাইব্রেশন বলবো না, বাজিং তুমি হাতে ফিল করবে, করে কিছুটা ফিল করবে এবং নয়েজ ফিল করবে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে above 70 সেটা কমে যায়, উপর তুমি যে চলে যাবে তখন আরো স্মুথ হওয়া শুরু হবে, রাইট। 70-80 তে আরো স্মুথ, 90 অ্যাভাব, 90 থেকে কোনো ভাইব্রেশনই নেই। আচ্ছা, এটা অদ্ভুত ফিচার। এটা আমি আমার BS4 এর ক্ষেত্রে 60 অ্যারাউন্ড এটা পেয়েছি আমিও, বরং আর একটা জিনিস পেয়েছি BS4 এ আমার, ওটা ভীষণ স্মুথ ইঞ্জিন ঠিকই, বাট লো রেঞ্জে যখন আমি চালাই, সাপোজ বিলো 30 বা 30 to 40, সেই সময় এই বাজিনেসটা কিছুটা আসে 30 to 40 জায়গাতে, আবার 60 অ্যারাউন্ড আসে একবার, বাট আদারওয়াইজ ঠিক আছে। খুব বাজ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা তুমি পরিষ্কার বুঝতে পারবে। এবং তোমাকে হয় ঠিকঠাক চালাতে গেলে হয় 60 নিচে রাখতে হবে, নাহলে 70-র উপরে, তার মধ্যে তুমি চালাতে পারো, কিন্তু তোমার কমফোর্ট একদমই থাকবে না। তো আমরা ক্লোজ করছি তাহলে। আজকের তো আমাদের মোটামুটি রিভিউ সব পয়েন্টস আশা করি কভার করেছি। লেটস আপ টু দ্য ভিউয়ার্স রিভিউ।